হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা প্যারাসাইট 2 সিনেমা সম্পর্কে জানতে চলেছি। গতকাল আমরা এটার পার্ট 1 সম্পর্কে জেনেছি, আজকে আমরা এটার পার্ট 2 সম্পর্কে জানবো। তো পার্ট 2 শুরু করার পূর্বে এই সিনেমাটির সম্পর্কে ছোট্ট কয়েকটা ইনফরমেশন দিই। এই সিনেমাটি জাপান নির্মিত করেছিল মাত্র 150 কোটি টাকা, বাংলাদেশে 150 কোটি টাকা বাজেটে, এবং বক্স অফিসে এই সিনেমাটি আয় করেছিল অ্যারাউন্ড 300 কোটি টাকার মতো। এবং এই সিনেমাটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো দেশগুলোতে চলেছিল। তো যাই হোক, এই সিনেমাটির IMDb রেট কিন্তু অনেক খারাপ, 10-এ মাত্র 6.5। বাট অ্যাকচুয়ালি এই সিনেমার যে স্টোরি লাইন সেটা খুবই ইউনিক, এবং একবার দেখার জন্য নিজেকে এন্টারটেইন করার জন্য সিনেমাটি যথেষ্ট ভালো ছিল। এবং আমি বিশ্বাস করি এটার IMDb রেট এর চেয়ে বেটার হওয়া উচিত ছিল। যদি এটা সাইফাই হরর অ্যাকশন সিনেমা, কিন্তু কাহিনীটা অ্যাকচুয়ালি বেটার ছিল। তো প্যারাসাইট 2 পর্বটি সেখান থেকে শুরু হয় যেখান থেকে প্রথম পর্ব শেষ হয়েছিল। তো যাই হোক, প্যারাসাইটের প্রথম পর্বে আমরা দেখেছিলাম সরকার এবং পুলিশ অলরেডি প্যারাসাইটের ব্যাপারে জেনে গিয়েছে এবং সতর্ক হয়ে গিয়েছে। আর দ্বিতীয় পর্ব যখন শুরু হয় তখন আমাদের তার 4 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই পুলিশরা অলরেডি প্যারাসাইটদের খুঁজে খুঁজে বের করে মেরে ফেলছে। আর এই কাজে সাহায্য করছে একজন সিরিয়াল কিলার। আর এই সিরিয়াল কিলার কিন্তু মৃত্যুদণ্ডের অপরাধী ছিল, এবং তার অপরাধ ছিল সে সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে কিডন্যাপ করে তারপর নির্মমভাবে হত্যা করত। তো এই সিরিয়াল কিলার অপরাধী হওয়া সত্ত্বেও কিভাবে পুলিশদের সাথে রয়েছে? অ্যাকচুয়ালি এই অপরাধীর মধ্যে একটা স্পেশাল শক্তি রয়েছে, যার মাধ্যমে সে বুঝতে পারতো যে সামনের লোকটির মধ্যে প্যারাসাইট আছে কিনা, মানে সে নর্মাল মানুষ নাকি প্যারাসাইট, এবং সেই হিসেবে পুলিশ ওই সব মানুষদেরকে হত্যা করতো যাদের মধ্যে প্যারাসাইট রয়েছে। তো সেই হিসেবে ওই সিরিয়াল কিলারের সামনে অনেকগুলো মানুষকে আনা হয় যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে ওদের ভেতর প্যারাসাইট থাকতে পারে, এবং আমাদের শিনচ্যানকেও আনা হয়। তো প্রথমে সিরিয়াল কিলার শিনচ্যানকে দেখেই তো বুঝতে পারে যে ওর ভেতর প্যারাসাইট রয়েছে, তবে তারপরে সিরিয়াল কিলার কিছুক্ষণ ভাবে, আর তারপর কি ভেবে সে বলে ওর ভেতর কোনো প্যারাসাইট নেই। মানে এখানে সিরিয়াল কিলার মিথ্যা বলে এবং আমাদের শিনচ্যানকে বাঁচিয়ে দেয়। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে শিনচ্যান প্রথম পর্বে শেষে বলেছিল যে সে একে একে সকল প্যারাসাইটদের খুঁজে বের করবে এবং মেরে ফেলবে। তো এখন সে তাই করছিল, সে মিকির সাথে মিলে প্যারাসাইটদের খুঁজে খুঁজে বের করে হত্যা করছিল। আর এখানে আমরা সেই গোয়েন্দাকে দেখতে পাই যে প্রথম পর্বের লাস্টে শিনচ্যানের উপর নজর রেখেছিল, এবং সে এখনো শিনচ্যানকে ফলো করেই যাচ্ছিল। আর এদিকে পুলিশও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এখানে উল্লেখ্য যে গোয়েন্দা শিনচ্যানের উপর নজর রাখছিল সে কি সরকারি গোয়েন্দা নাকি প্রাইভেট গোয়েন্দা, এটা আমরা এখনো জানি না, এটা আমরা একটু পরেই জানতে পারবো। আর এই কথা বলার কারণ হচ্ছে গোয়েন্দা যদি শিনচ্যানের পেছনে লেগে থাকে তাহলে পুলিশরা তোকে ডাইরেক্টলি মেরে ফেলতে পারতো, ওকে তাহলে ছেড়ে দেবে কেন? তো যাই হোক, শিনচ্যান কিন্তু তার নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পাই শহরের মেয়র নিজের অফিসের বিল্ডিং এর মধ্যে লুকিয়ে অনেক প্যারাসাইট রেখেছিল, এবং আমরা প্রথম পর্বেই দেখেছিলাম যে এই মেয়র কিন্তু প্যারাসাইটদের পক্ষে ছিল, এবং এখানে অনেকগুলো যে প্যারাসাইট ছিল তার মধ্যে থেকে একটা প্যারাসাইট কিন্তু শিনচ্যানের সেই ম্যাডামটাও ছিল। আর এখানে আমরা জানতে পারি ওই ম্যাডামের এখন একটা বাচ্চা হয়েছে। আর এখানে উল্লেখ্য ওই ম্যাডাম নিজে একজন প্যারাসাইট হলেও তার বাচ্চা কিন্তু মানুষের বাচ্চা, কারণ বুঝতেই পারছো বডিটা তো মানুষের ইউজ হয়েছে। তবে এই ম্যাডাম জানে না মানুষের বাচ্চাদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে বাচ্চা পালতে হয়, আর এই জন্য দেখতেই পাচ্ছ বাচ্চাটার সাথে কেমন ব্যবহার করছে। আর এরপরে আমরা দেখতে পাই যে শিনচ্যানের পেছনে যে গোয়েন্দাটা ছিল সে কোনো সরকারি গোয়েন্দা নয়, তাকে বরং ওই ম্যাডামই পাঠিয়েছিল। তো এরপর এই গোয়েন্দা যখন তার পাওয়া তথ্য ম্যাডামকে দিতে আসে আমরা জানতে পারি এই গোয়েন্দা কিন্তু এটা জানতো না যে এই ম্যাডামও একজন প্যারাসাইট। এবং এখানে তথ্য দেওয়ার সময় গোয়েন্দা করে কি ম্যাডামের শিশুর সাথে একটু দুষ্টিমি করে এবং তাকে হাসায়। তো এই বাচ্চা যখন হাসে ওই ম্যাডামের মধ্যে একটু পরিবর্তন হয়, তার অনেক ভালো লাগে, তার কাছে দেখে মনে হয় সে নতুন একটা কিছু শিখলো। আর কথায় কথায় গোয়েন্দাও বলে যে তার বাড়িতে একটা ছোট্ট মেয়ে রয়েছে যাকে সে অনেক ভালোবাসে, এবং তার মেয়ে তার পৃথিবীর সবকিছু। এই কথাগুলো ম্যাডামকে অনেক ইনফ্লুয়েন্স করে। আর পরের দিন আমরা দেখতে পাই শিনচ্যানকে পিছু করার সময় শিনচ্যান টের পেয়ে যায় তার পেছনে কেউ রয়েছে, এবং সে গোয়েন্দাকে হাতে নাতে ধরে ফেলে। তো শিনচ্যান যখন জানতে পারে তার পেছনে এই গোয়েন্দাটা ওই ম্যাডাম লাগিয়েছে, তখন শিনচ্যান ওই গোয়েন্দাকে বলে তুমি কি জানো এই টিচার নিজে একজন প্যারাসাইট? তো এই কারণে তাকে বিশ্বাস করানোর জন্য শিনচ্যান ওই টিচারের সাথে দেখা করে। আর যাওয়ার আগে ওই গোয়েন্দাকে একটা অডিও ডিভাইস দিয়ে যায়, যার সাহায্যে শিনচ্যান ওই গোয়েন্দার সাথে কানেক্টেড ছিল। শিনচ্যান ওই ম্যাডামের সাথে গিয়ে যা যা কথা বলবে সব এই গোয়েন্দা শুনতে পারবে। তো যাই হোক, শিনচ্যান তখন ওই ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করে আমার উপর কেন নজর রাখছো তুমি? টিচার তখন বলে তুমি প্যারাসাইটদের হত্যা করছো, এই কারণে তোমার উপর নজর রাখছি। তো শিনচ্যান এখানে বলে তাহলে প্যারাসাইটরা কেন মানুষদের হত্যা করছে? তো টিচার তখন এর উত্তরে বলে দেখো প্যারাসাইটরা মানুষদের মধ্যে নতুন, এবং তারা একটা মাংসাশী প্রাণী, এই মানুষই তাদের খাবার। কিন্তু আস্তে আস্তে তারা যখন মানুষের সাথে মিশে যাবে তখন তারা অটোমেটিক্যালি এই খাবারটাকে ভুলে যাবে এবং মানুষের খাবারে তারা অভ্যস্ত হয়ে যাবে। তবে এর জন্য তাদের কিছুটা সময়ের প্রয়োজন। তবে এই কথার উত্তরে শিনচ্যান তাকে কিছু বলে না, বরং বেরিয়ে এসে গোয়েন্দাকে বলে শুনলে তো, আর এই ম্যাডাম কিন্তু অনেক ভয়ঙ্কর একটা প্যারাসাইট, তুমি কিন্তু ভাই সাবধানে থেকো। তো এই ম্যাডাম নিজে যে প্যারাসাইট এটা জানার পরে গোয়েন্দা তো মারাত্মক ভয় পেয়ে যায়, এবং সেই ব্যাপারে আরো অনেক বেশি তথ্য কালেক্ট করতে চাচ্ছিল, কারণ সেও জানে যে ওই ম্যাডাম ওই মেয়রের হয়ে কাজ করে। তার মানে মেয়র নিজেও প্যারাসাইট বা মেয়র প্যারাসাইটের সাথে জড়িত বা প্যারাসাইট নিয়ে কোনো একটা প্ল্যান করছে। তো এই কারণে সে ইন্টারভিউ নেওয়ার নাম করে মেয়রের বাসায় যায়, এবং ওইখানে একটা ডিভাইস রেখে আসে যাতে জানতে পারে যে মেয়র কি কি কথা বলে এবং প্যারাসাইটদের সাথে জড়িত কিনা। কিন্তু গোয়েন্দা যদি চলে ডালে ডালে, মেয়র চলে পাতায় পাতায়, মেয়র আগেই ঠিক হয়ে যায় যে এখানে অডিও ডিভাইস রাখা হয়েছে।
হয়েছে এবং এই গোয়েন্দা তার বিরুদ্ধে কাজ করছে। তো এর জন্য তিনি এই গোয়েন্দাকে মারার জন্য একটা প্যারাসাইট পাঠান, আর শিনচেনকে মারার জন্য তার কাছে থাকা সবচেয়ে শক্তিশালী প্যারাসাইটকে পাঠান। আর এখানে লক্ষ্য শিনচেনকে মারার জন্য যেটাকে পাঠানো হয়েছে, যে প্যারাসাইটকে পাঠানো হয়েছে, ওই এক ব্যক্তির মধ্যেই 5টা প্যারাসাইট রয়েছে, মানে অনেক বেশি শক্তিশালী প্যারাসাইট ওটি। তো যাই হোক, এদিকে আমরা দেখি মেয়রকে মারার জন্য যে প্যারাসাইটটিকে পাঠানো হয়েছে, তখন সে যখন বাড়িতে আসে সে গোয়েন্দাকে পায় না। মানে গোয়েন্দা মূলত তার মেয়ের জন্য কিছু উপহার কিনতে বাইরে গিয়েছিল। তো এরপর গোয়েন্দা যখন বাড়িতে আসে তখন দেখতে পায় যে প্যারাসাইট তাকে বাড়িতে না পেয়ে তার মেয়েকে হত্যা করে চলে গিয়েছে। তো নিজের মেয়ের মৃত্যুতে ওই গোয়েন্দা মারাত্মকভাবে ভেঙে পড়ে এবং সে মনে মনে ভেবে নেয় সে এটার প্রতিশোধ নেবে। আর অন্যদিকে শিনচেনকে মারার জন্য যে 5টা প্যারাসাইট যুক্ত একটা মানুষকে পাঠানো হয়েছে, ওটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। তো মিকি ওই প্যারাসাইটকে দেখেই ঠিক পেয়ে যায় যে খুবই ভয়ঙ্কর একটা প্যারাসাইট আসছে এবং তারপর মিকি শিনচেনকে বলিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যেতে থাকে। কিন্তু সেখানে গিয়ে ওরা রেহাই পায় না, কারণ ওই প্যারাসাইটটি ওদের পিছু করে ওদের গন্ধ শুকে সেখানে গিয়ে আক্রমণ করে। তবে এখানে আমরা দেখতে পাই মিকি তখন শিনচেনকে বাঁচানোর জন্য ওই প্যারাসাইটটির সাথে লড়াই করে এবং ওই প্যারাসাইটের মাথাটাও কেটে দেয়। কিন্তু তারপরেও ওই প্যারাসাইটটির মৃত্যু হয় না, কারণ এই প্যারাসাইটের মধ্যে মোট 5টা প্যারাসাইট রয়েছে এবং 5টা প্যারাসাইটই খুব শক্তিশালী। তো আমাদের শিনচেন তখন বলে তাহলে এই লোকের মধ্যে থাকা সবগুলো প্যারাসাইটকে মেরে দেই, কিন্তু তখনই ওখানে কিছু সাধারণ মানুষ চলে আসে। আর এটা দেখে শিনচেন করে কি মিকি কিনে সেখান থেকে পালিয়ে যায়। তো সেখান থেকে শিনচেন চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাই ওই লোকটির হাতে যে প্যারাসাইটটা ছিল সেটা হাত থেকে মাথায় চলে যায় আর মাথাকে নতুন করে রিজেনারেট করে। তবে যেহেতু এটা অন্য একটা প্যারাসাইট ছিল সেই জন্য চেহারাটা অন্যরকম হয়। আর অন্যদিকে যে মাথার প্যারাসাইটটি ছিল যেটাকে শিনচেন আর মিকি কেটে দিয়েছিল সেটা এখন সম্পূর্ণ ভিন্ন একটা রূপ নিয়েছে, মানে মাথার মধ্যে হাত পা গুজে গিয়েছে। মানে এখন এই লোকটার মধ্যে 5টা প্যারাসাইটই রয়েছে। আর তারপর ওই মাথা প্যারাসাইটটি এসে করে কি ওই লোকটার হাতে এসে যুক্ত হয়। তো এর মানে ওই লোকটার মধ্যে এখন ওই 5টা প্যারাসাইটই রয়েছে, শুধুমাত্র প্যারাসাইটের জায়গা বদল হয়েছে। তো যাই হোক, ওইদিকে ওই ম্যাডাম যখন জানতে পারে যে মেয়র তাকে না জানিয়ে গোয়েন্দা আর শিনচেনকে মারার জন্য প্যারাসাইট পাঠিয়েছিল, তখন ওই ম্যাডাম অনেক রেগে যান এবং তিনি জানান শিনচেনকে মারলে তো মিকিও মারা যাবে, মিকিও তো আমাদের মতো প্যারাসাইট। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটি আলাদা ছিল। আসলে এই ম্যাডামের বাচ্চা হওয়ার পরে তার ভেতরে একটা মমতাবোধ জন্মে গিয়েছে, মানে মানুষের প্রতি তার ভালোবাসা জন্মে গিয়েছে। আর এই কারণে সে একজন প্যারাসাইট হওয়ার পরেও নিজের সন্তানকে মানে তার বাচ্চাকে ভালোবাসতো, এর সাথে শিনচেনকে এবং গোয়েন্দার যে বাচ্চাটা ছিল মানে গোয়েন্দার যে মেয়েটা ছিল তার জন্য তার অনেক খারাপ লাগছে এবং রাগ হয়ে যায়, কারণ সেও বর্তমানে একটা মা। আর এই ম্যাডামের মধ্যে যে মানুষত্ববোধ জেগেছে এটা ওই মেয়রও বুঝতে পারে। তো এর জন্য রাতের বেলা এই ম্যাডামকে মারার জন্য 3জন প্যারাসাইট পাঠায়, কিন্তু ম্যাডাম এটা বুঝে যায় যে তাকে মারার জন্য 3জন প্যারাসাইট আসছে। তো এর জন্য তিনি তার সন্তানকে ঘরের মধ্যে রেখে বিল্ডিং এর গ্যারেজে চলে আসেন, কারণ তিনি চাচ্ছিলেন না যে এই লড়াইয়ের মাঝে তার সন্তানের কোনো রকম ক্ষতি হোক। তো এই 3জন প্যারাসাইট যখন মারতে আসে আমরা দেখতে পাই ম্যাডাম অনেক বেশি শক্তিশালী এবং মুহূর্তের মধ্যে ওই 3জন প্যারাসাইটকে মেরে ফেলে। আর তারপর সে যখন তার ঘরে আসে সে দেখতে পায় তার সন্তানটি তার দোলনায় নেই, উল্টো সেখানে একটা চিঠি রয়েছে যেখানে লেখা রয়েছে যদি বাচ্চাটিকে বাঁচাতে চাও তাহলে অমুক জায়গায় ব্রিজে এসে আমার সাথে দেখা করো। তো এরপর আমরা জানতে পারি ওই ম্যাডামের বাচ্চাটিকে মেয়র নয় বরং ওই গোয়েন্দা কিডন্যাপ করেছে। অ্যাকচুয়ালি গোয়েন্দা মনে করছে যে ওই ম্যাডামই দায়ী তার সন্তানকে মেরে ফেলার জন্য, যে কারণে সে ওই ম্যাডামের কাছ থেকে তার সন্তানকেও কেড়ে নিতে চায়, আর এর জন্য সে কিডন্যাপটা করেছে। আর এরপর সে পুলিশকেও জানিয়ে দেয় যে ওই মেয়রের বিল্ডিং এ অনেক প্যারাসাইট লুকিয়ে রয়েছে। তো এই কারণে পরের দিনে সেখানে পুলিশেরা গিয়ে বিল্ডিং এর রেড করে এবং স্ক্যানার মেশিনের সাহায্যে দেখা হচ্ছিল যে এই বিল্ডিং এ যারা যাতায়াত করে কার কার মাঝে প্যারাসাইট রয়েছে কার কার মাঝে প্যারাসাইট নেই। তো যাদের মধ্যে প্যারাসাইট পাওয়া যাচ্ছিল তাদেরকে ইনস্ট্যান্টলি গুলি করে মেরে ফেলা হচ্ছিল। আর অন্যদিকে সেই সময় গোয়েন্দা ব্রিজের উপর বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়েছিল। আর ম্যাডাম যখন সেখানে যায় তখন সে শিনচেনকেও জানিয়ে যায় এই কাহিনী। তো এই কারণে শিনচেনও সেখানে চলে আসে। তো ওইখানে ম্যাডাম আর শিনচেন দুজন মিলেই চেষ্টা করছিল গোয়েন্দাটিকে বোঝানোর জন্য যে বাচ্চাটা নিষ্পাপ, ওর কোনো দোষ নেই, এমন কেউ প্যারাসাইট না, ও একটা মানুষ, প্লিজ ওর কোনো ক্ষতি করো না। কিন্তু এই ঘটনা দেখে পুলিশও সেখানে চলে আসে। তো এখানে সাধারণ মানুষরা অনুরোধ করছিল, তবে তারপরেও গোয়েন্দা কোনোভাবেই রাজি হচ্ছিল না বাচ্চাটিকে ফিরিয়ে দেবার, এবং এরপর সে বাচ্চাটিকে ব্রিজ থেকে ফেলে দিতে চায়, কারণ তার মাথায় শুধুমাত্র একটাই জিনিসই চলছিল, সেটা হচ্ছে প্রতিশোধের আগুন। তো এরপর সে যখন বাচ্চাটিকে ফেলে দিতেই যাবে তখন টিচাররা সহ্য করতে পারে না, সে তার আসল রূপে চলে আসে, আই মিন প্যারাসাইটের রূপে, এবং সে করে কি তার একটা সেল বা একটা টেন্টিক্যাল ওই গোয়েন্দার পেটে ঢুকিয়ে দেয় এবং বাচ্চাটিকে সাবধানে নিজের কাছে নিয়ে নেয়। আর এই জিনিসটা ওই গোয়েন্দা চাচ্ছিল, তার উদ্দেশ্যই ছিল ওই ম্যাডামের আসল রূপ সবার সামনে নিয়ে আসা। তো সে যখন দেখে তার উদ্দেশ্য সফল হয়েছে সে ইচ্ছে করে ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করে, কারণ তার নিজের সন্তানে তার আর বেঁচে থাকার কোনো মানে নেই। আর এদিকে পুলিশ যখন জানতে পারে যে এই টিচার একটা প্যারাসাইট, তখন পুলিশেরা মনে করো আবল তাবল গুলি চালিয়ে ওই ম্যাডামকে ঝাঁঝরা করে দেয়। কিন্তু তারপরেও তখন ম্যাডাম করে কি কোনো রকমে তার চুল দিয়ে তার সন্তানকে প্রোটেক্ট করার চেষ্টা করে এবং এরপর মারা যাওয়ার আগে বাচ্চাটিকে শিনচেনের হাতে তুলে দেয়। আর এরপর যখন ম্যাডামটি মারা যায় তখন ম্যাডামকে দেখে শিনচেনেরও তার মায়ের কথা মনে পড়ে এবং সে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এদিকে মেয়রের অফিসে পুলিশেরা যখন অনেকগুলো প্যারাসাইট পায় তখন তাদেরও বিশ্বাস হয়ে যায় যে এই মেয়র হয় প্যারাসাইট বা প্যারাসাইটের সাথে জড়িত। তো এই কারণে পুলিশেরা করে কি মেয়রকেও ঝাঁঝরা করে মেরে দেয়, কিন্তু মেয়রকে মারার সাথে সাথে সিরিয়াল কিলার হেসেও
ওঠে এবং বলে ওকে কেন মারলে, ও তো প্যারাসাইট ছিল না। তো অ্যাকচুয়ালি এই মেয়র মূলত প্যারাসাইট দিয়ে একটা আর্মি তৈরি করতে যাচ্ছিল, হয়তো তার প্ল্যান ছিল ভবিষ্যতে জাপান দখল করার বা এরকম কোন একটা কিছু। আর ঠিক তখনই ওই 5টা প্যারাসাইটওয়ালা লোকটি সেখানে চলে আসে, আর তাকে দেখে সিরিয়াল কিলার বুঝতে পারে যে এই লোকটার মধ্যে 5টা প্যারাসাইট রয়েছে এবং অনেক বেশি ভয়ঙ্কর। তো তখন ওই সিরিয়াল কিলার পুলিশদের রেখে ভয়ে পালিয়ে যায়, আর পুলিশরা ওই 5টা প্যারাসাইটওয়ালা লোকটির উপর আক্রমণ করে, কিন্তু ওই লোকটি এত বেশি শক্তিশালী ছিল যে পুলিশের গুলি তার উপর কোনো প্রভাবই ফেলে না। আর ওই 5টা প্যারাসাইটওয়ালা লোকটি এখন শিনচেনকে মারতে চায়, আর এই জন্য সে মূলত এখানে ফিরে এসেছে। তো পুলিশ যখন জানতে পারে যে শিনচেনকেও মারতে চায় বা চ্যালেঞ্জ দিতে চায়, তখন পুলিশের বড় অফিসারের সাথে শিনচেনও মেয়র অফিসের সামনে আসে। আর তখনই ওই প্যারাসাইট করে কি পুলিশের মধ্যে থাকা সবচেয়ে যে বড় অফিসার ছিল যে শিনচেনকে নিয়ে এসেছে তাকেই মেরে ফেলে। তো এটা দেখে বাকি সব পুলিশরা তো ভয় পেয়ে যায় যে কত শক্তিশালী, ওর সাথে আমরা পারবো না। এবং শিনচেন আর মিকি তখন দ্রুত পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে পালাতে থাকে, আর পালানোর সময় সে একটা গাড়ি নিয়ে যায়। কিন্তু এই প্যারাসাইটটি এত বেশি শক্তিশালী ছিল যে গাড়ির উপরে মুহূর্তেই চলে যায় এবং টার্মিনেটর 3 স্টাইলে ওর গাড়ির উপরে আক্রমণ করে। কিন্তু একসময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো মিকি আর শিনচেন কোন রকমে সেই গাড়ি থেকে বের হয়ে আসে, কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সত্ত্বেও ওই প্যারাসাইটের কিছুই হয় না, মানে টার্মিনেটরের মতো নিজেকে রিজেনারেট করে ফেলে। তো এখানের কিছু কিছু অ্যাকশন দৃশ্য আমার কাছে মনে হচ্ছে যে টার্মিনেটর থেকে ইন্সপায়ার হয়ে করা হয়েছে আর কি। তো যাই হোক, এরপর শিনচেন আর মিকি পালিয়ে একটা জঙ্গলে আসে। তো এই পর্যায়ে এসে মিকি একটা জিনিস রিভিল করে, সেটা হচ্ছে সে শিনচেনকে বলে আমি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো ততক্ষণ পর্যন্ত ওই প্যারাসাইট তোমার লোকেশন জানতে পারবে, তো এর জন্য আমাদের আলাদা হতে হবে। তো এর জন্য শিনচেন করে কি তার হাতটা আলাদা করে ফেলে এবং দুজন আলাদা হয়ে যায়। এবং এরপর শিনচেন এবং মিকি করে কি দুজন দুই দিক থেকে ওই 5টা প্যারাসাইটের উপর আক্রমণ করে। কিন্তু এখানে উল্লেখ ওই 5টা প্যারাসাইটওয়ালা লোকটি অনেক বেশি শক্তিশালী ছিল, মিকি তার সাথে পেরে ওঠে না এবং এক পর্যায়ে ওই 5টা প্যারাসাইটওয়ালা ওই লোকটি মিকিকে মেরে ফেলে। বাট ততক্ষণে মিকি নিজেকে স্যাক্রিফাইস করে হলেও শিনচেনকে সেখান থেকে পালাতে সাহায্য করতে পেরেছে। তো যাই হোক, শিনচেন মিকিকে হারিয়ে অনেক কষ্ট পায়, তবে তারপরেও কোনো রকমে পালিয়ে সে একটা জঙ্গলের পাশে বাড়িতে ওঠে এবং তারপর সে তার গার্লফ্রেন্ডকে কল করে এবং সবকিছু জানায়। তো এই কারণে তার গার্লফ্রেন্ড সেখানে চলে আসে আর তার দেখাশোনা করে এবং কোনো রকমে সেখানে রাত কাটায়। তবে রাত কাটালো কেমন রাত কাটিয়েছে দেখে বুঝতে পারছো। তো সকাল হলে শিনচেন খেয়াল করে তার হাতের কাটা অংশ দিয়ে মিকির একটা চোখ বের হয়েছে, মানে আরো একটা সেল জন্ম নিয়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রথম পর্বে শিনচেনের অবস্থা কিন্তু খারাপ হয়ে গিয়েছিল এবং শিনচেনকে বাঁচানোর জন্য মিকি কিন্তু তার শরীরের অনেক সেল শিনচেনকে দিয়েছিল। তো এর জন্যই শিনচেনের ভেতরে মিকির এখন অনেক সেল জীবিত রয়েছে এবং সেই সেল থেকে কিন্তু মিকি আবার জন্ম নিচ্ছে। তো শিনচেন যখন বুঝতে পারে মিকি আবার জন্ম নিচ্ছে, শিনচেন তখন ভয় পেয়ে যায়, কারণ মিকির আবার জন্ম নেওয়া মানে হচ্ছে প্যারাসাইট আবার জেনে যাবে ও এখন কোথায় রয়েছে, আর এর ফলে ওর গার্লফ্রেন্ডের জীবন ঝুঁকিতে পড়বে। তো এর জন্য ওর গার্লফ্রেন্ডকে নিয়ে দ্রুত সেখান থেকে পালাতে যায়, কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, প্যারাসাইটটি ওদের রাস্তার সামনে দাঁড়িয়েছিল। তো এটা দেখে শিনচেন করে কি ওর গার্লফ্রেন্ডকে একদিকে পালাতে বলে, আর ও করে কি প্যারাসাইটের ধ্যান নিজের দিকে নিয়ে সামনের দিকে একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে পালাতে থাকে, আর প্যারাসাইটটাও তখন ওর পেছন পেছন যায়। আর এদিকে মিকি যেহেতু তখনও পুরোপুরি জন্ম নিতে পারেনি, এ কারণে শিনচেনকে একাই ওই প্যারাসাইটের সাথে লড়াই করতে হবে এবং এখানে আমরা অনেক লড়াই দেখতে পাই। শিনচেন কোনো রকমে বেঁচে থাকে আর কি, আক্রমণ তো করতে পারে না, কোনো রকমে সার্ভাইভ করে রয়েছে এবং লড়াইয়ের এক পর্যায়ে শিনচেন করে কি একটা রড ওই প্যারাসাইটের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে এর ফলে ওই প্যারাসাইটের কিছুই হয় না, আর ইতিমধ্যে সৌভাগ্যবশত মিকিও পুরোপুরি জন্ম নিয়ে নেয়। আর তারপর মিকি ওই প্যারাসাইটের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে ওই প্যারাসাইটটি আশ্চর্যজনকভাবে ছটফট করা শুরু করে। আর তখন মিকি শিনচিকে বলে তুমি যে রডটা ওই প্যারাসাইটের মধ্যে ঢুকিয়ে দিয়েছো ওই রডের মধ্যে একটা কেমিক্যাল লাগানো ছিল যা প্যারাসাইট সহ্য করতে পারে না, আর এ কারণে ওর ভেতর থাকা 5টা প্যারাসাইট যে কোনো সময় ওখান থেকে বের হয়ে যাবে। তো সত্যি সত্যি আমরা দেখতে পাই 5টা প্যারাসাইট ওই লোকটির শরীর ছিন্ন ভিন্ন করে সেখান থেকে বের হয়ে আসে। আর এরপর খুব বিভৎস একটা দৃশ্য আমরা দেখতে পাই যে লোকটার শুধুমাত্র হার্ট পড়ে রয়েছে, খুবই বিভৎস দৃশ্য। তো যাই হোক, এরপর শিনচি বা শিনচেন করে কি ওই লোকটির যতটুক দেহ রয়েছে ওটুকুই জ্বলতে থাকা আগুনে ফেলে দেয়, আর তারপর সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আর মিকি কিনে সেখান থেকে চলে আসে। আর এর কয়েক মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে আমাদের বলা হয় পৃথিবীতে আর কোনো প্যারাসাইট নেই শুধুমাত্র মিকি ছাড়া। বাট এখানে একটা কথা রয়েছে, ওই লোকটির 5টি যে প্যারাসাইট ছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে, ওরা কিন্তু মারা যায়নি, এটা আমাদের দেখানো হয়নি। তো এর মানে একেবারে যে প্যারাসাইট নেই এটা মানা যাবে না। তো যাই হোক, মিকি তখন সিদ্ধান্ত নেয় পৃথিবীতে যেহেতু কোনো প্যারাসাইট নেই সে শিনচেনের শরীরটা ছেড়ে দেবে। তবে শিনচেন এতদিন মিকির সাথে থাকতে থাকতে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে, সে তার বন্ধুকে হারাতে চাইছে না। তো এই জন্য সে মিকিকে অনেক অনুরোধ করে যে তুমি যেও না, কিন্তু মিকি এখানে শিনচেনের আর কোনো কথা শুনে না এবং মুহূর্তের মধ্যে সে শিনচেনের একটা সাধারণ হাতে পরিণত হয়ে যায়, মানে মিকির যে একটা রূপ ছিল সেই রূপটা ভ্যানিশ হয়ে যায়। তো এতে শিনচেন অনেক কষ্ট পায়। আর তার 3 মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে শিনচি আর তার গার্লফ্রেন্ড অনেক খুশি ছিল এবং তারা মাঝে মাঝে সেই ম্যাডামের বাচ্চাটিকে চাইল্ড কেয়ার হোমে দেখতে যেত। তো ঠিক এরকমই একদিন ওরা যখন বাচ্চাটিকে দেখে বাড়ি ফিরছিল তখনই শিনচেন তার গার্লফ্রেন্ডকে বাজারের মধ্যে দাঁড়ি করিয়ে আইসক্রিম আনতে যায়, কিন্তু তখনই আমরা সেই সিরিয়াল কিলারকে দেখি যার নজর পড়েছে এখন শিনচেনের গার্লফ্রেন্ডের উপর এবং সে শিনচেনের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে পাশের একটা বিল্ডিং এর ছাদে নিয়ে যায় এবং ওই বিল্ডিং এর যে লোকটাকে আটকাতে যায় সেই গার্ডকেও মেরে ফেলে।
ফেলে। আবার ওদিকে শিনচেনও ওদের পিছু করতে করতে সেখানে চলে এসেছে। তো এইখানে আমরা দেখতে পাই সিরিয়াল কিলার এবং শিনচেনের মধ্যে কথা কাটাকাটি হয়। মানে সিরিয়াল কিলার শিনচেনকে বলে তুই একটা প্যারাসাইট, এই সেই হ্যান ত্যান, এবং এক পর্যায়ে সিরিয়াল কিলারটি করে কি শিনচির গার্লফ্রেন্ডকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। তো শিনচি বা শিনচেন তখন দৌড়ে যায় তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য এবং যাওয়ার সময় সে সিরিয়াল কিলারকে ছাদ থেকে ফেলে মেরে দেয়। কিন্তু শিনচেন যখন যায় অলরেডি ওর গার্লফ্রেন্ড ওর হাতের নাগালের অনেক বাইরে চলে গিয়েছে। তো শিনচেন তার গার্লফ্রেন্ডকে মরতে দেখতে চায় না, এই জন্য সে চোখ বন্ধ করে দেয় এবং তার সাথে কাটানোর সকল ভালো স্মৃতিগুলো মনে করতে থাকে। কিন্তু এরপর সে যখনই চোখ খোলে তখনই সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তার হাত ধরে রেখেছে। তো এটা কিভাবে সম্ভব? পুরো অবাক হয়ে ওর গার্লফ্রেন্ড তো অনেক দূরে পড়ে গিয়েছিল। তো তখন শিনচেন বুঝতে পারে যে মিকি অ্যাকচুয়ালি ওকে ছেড়ে যায়নি, মিকি এখন ওর ভেতরে রয়েছে এবং মিকি মূলত ওর গার্লফ্রেন্ডকে ধরে আবার ওর হাতে নিয়ে এসেছে, মানে ওর গার্লফ্রেন্ডকে বাঁচিয়েছে। তো এই সুন্দর মুহূর্তের সাথে এই প্যারাসাইট সিনেমার পার্ট 2 শেষ হয়ে যায়। তবে এই প্যারাসাইট সিনেমা যেভাবে শেষ হয়েছে এটার পার্ট 3 আনা সম্ভব ছিল, মানে লাস্টের ওই 5টা প্যারাসাইট কিন্তু এখনো রয়ে গিয়েছে পৃথিবীতে। বাট দুর্ভাগ্যবশত এই সিনেমাগুলো মোটামুটি ডাবল লাভ করলেও এটার তৃতীয় কোনো পার্ট আনা হয়নি। এর কারণটা হচ্ছে জাপানে প্যারাসাইট নামে একটা মানগা বা কমিক্স এসেছিল, সেই কমিক্সটা অনেক বেশি হিট হয়েছিল এবং এরপর 24 পর্বের একটা এনিমেও এসেছিল, সে তো অনেক বেশি হিট হয়েছিল কারণ সেটার IMDb রেট ছিল 8.3। কিন্তু এদিকে ওই প্যারাসাইট অ্যানিমেশন বা মানগা থেকে যখন সিনেমাটি তৈরি করা হয়েছে তখন অরিজিনাল যারা মানগা রিডার ছিল বা অ্যানিমেশন লাভার ছিল তারা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, কারণ বুঝতেই পারছো এই সিনেমা রেটিং মাত্র 6.5, কত ডিফারেন্স। এনিমিতে যেখানে 8.3 এখানে 6.5। তো এর জন্যই হয়তো এটা নতুন করে আর কোনো পর্ব আনা হয়নি। তবে তারপর আমার মনে হয় আনলে খুব একটা খারাপও হতো না, কারণ একেবারে সিনেমাটা কিন্তু খারাপ লাগেনি, আমাদের মোটামুটি ভালো একটা ভিন্ন স্বাদ দিয়েছে। কারণ এর চেয়ে অনেক বোরিং সিনেমা আমরা দেখি যেগুলোর অনেক সিকুয়েল আসে, তো সেই হিসেবে প্যারাসাইটের আরেকটা সিকুয়েল সত্যিকার অর্থে ডিজার্ভ করে আর কি। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই জানাবে। আর বিদায় নেওয়ার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের র্যান্ডম স্টোরটা একটু ঘুরে এসো, সেখানে শীতের বেশ কিছু কালেকশন এসেছে। প্লাস তোমরা যারা ফ্রি ফায়ার খেলো, যাদের টপ আপ করা প্রয়োজন তারা অবশ্যই আমাদের ফ্রি ফায়ারের যে পেজটা রয়েছে যেটা পিন কমেন্টে তুমি দেখতে পাচ্ছ savage420 নামে, সেই পেজটা একটু ঘুরে এসো। আর এছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপটারও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ফেসবুক গ্রুপটাতেও পারলে একটু জয়েন হও যাতে তোমরা একে অপরের সাথে পরিচয় হতে পারো, মানে তোমাদের একটা কমিউনিটি গ্রুপ হবে আর কি সেটা। তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।